এই সংক্ষিপ্তসারটি হাউ টু মাস্টার সেলফ ডিসিপ্লিন বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জানতে পারবেন কেন আমাদের জীবনে একটি শক্তিশালী উদ্দেশ্য থাকা এত জরুরি, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে জীবনকে নিয়ন্ত্রণ করা যায়, কেন কমফোর্ট জোন ভেঙে বেরিয়ে আসা সাফল্যের প্রথম ধাপ, ছোট ছোট জয় কিভাবে আমাদের বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্ত মনকে হারিয়ে ফোকাস ধরে রাখতে হয়, কেন কষ্ট ও ত্যাগ ছাড়া বড় কিছু অর্জন করা যায় না, আর কিভাবে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি আমাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। সব শেষে আপনি শিখবেন কিভাবে শৃঙ্খলা আসলে আমাদের স্বাধীনতার দিকে নিয়ে যায়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন আর আপনার স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় দেয়ালটা কি? প্রায়ই আমরা ভাবি অন্য কেউ আমাদের আটকাচ্ছে, পরিবার, সমাজ, টাকা বা এমনকি ভাগ্য। কিন্তু সত্যিটা হলো আসল শত্রু বাইরে নয়, আমাদের ভেতরেই বসে আছে। সেটা হলো আমাদের আত্মশৃঙ্খলার অভাব। কল্পনা করুন আপনি ভোর 5টায় ব্যায়াম করার জন্য ওঠার পরিকল্পনা করলেন, কিন্তু অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি তা বন্ধ করে দিলেন। আপনি ভাবলেন আজ থেকে নিয়মিত পড়াশোনা শুরু করবেন, কিন্তু মোবাইলের নোটিফিকেশন আপনাকে দূরে টেনে নিয়ে গেল। আপনি টাকা জমিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, কিন্তু অনলাইন শপিংয়ের অফার দেখলে নিজেকে আটকাতে পারেন না। এসব উদাহরণ ছোট মনে হলেও বাস্তবে এগুলোই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করছে। আত্মশৃঙ্খলা হলো সেই অদৃশ্য শক্তি যা আপনার জীবনকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করতে পারে। ভাবুন তো, যদি আপনার এত নিয়ন্ত্রণ থাকতো যে আপনি আপনার ইচ্ছা, অভ্যাস এবং ভয়কে জয় করতে পারতেন, তাহলে আপনার জীবন কতটা বদলে যেত। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, এর মানে হলো নিজের মন এবং আবেগকে আয়ত্তে আনা। এর মানে হলো যা কঠিন কিন্তু জরুরি তা করা। আপনি কি কখনো খেয়াল করেছেন ইতিহাসের প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে একটা জিনিস কমন ছিল? শৃঙ্খলা। সে মহান নেতা হোক, দূরদর্শী উদ্যোক্তা হোক, শিল্পী বা যোদ্ধা হোক, তাদের সাফল্যের রহস্য শুধু প্রতিভা ছিল না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি। কারণ প্রতিভা এবং বুদ্ধিমত্তা তখনই কাজ করে যখন তার সাথে ধারাবাহিক প্রচেষ্টা যুক্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, আত্মশৃঙ্খলা এত দুর্লভ কেন? কেন লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে কিন্তু মাত্র কয়েকজনই তা সত্যি করতে পারে? উত্তরটা সহজ, কারণ শৃঙ্খলা সহজ নয়। এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধ। বাইরের লড়াইয়ে আপনি যে কাউকে হারাতে পারেন, কিন্তু নিজের মন এবং আলস্যকে হারানো সবচেয়ে কঠিন কাজ। আত্মশৃঙ্খলা আপনাকে দুটি পথার সংযোগস্থলে দাঁড় করিয়ে দেয়। প্রথম পথটি আরামের, যেখানে আপনি তাৎক্ষণিক আনন্দ পান, যেমন ঘুমোনো, মোবাইল স্ক্রল করা, জাঙ্ক ফুড খাওয়া এবং কাজ ফেলে রাখা। দ্বিতীয় পথটি হলো উন্নতির, যেখানে আপনাকে প্রথমে সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি সাফল্য এবং স্বাধীনতা অর্জন করেন। এখন আপনি কোন পথটি বেছে নেবেন তা আপনার উপর নির্ভর করে। একবার ভাবুন, যে ছাত্র প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করে সেই পরীক্ষার সময় নিশ্চিন্ত থাকে। যে ব্যক্তি প্রতিদিন তার স্বাস্থ্যের যত্ন নেয় সেই দীর্ঘ জীবন এবং শক্তি উপভোগ করে। আর যে ব্যক্তি প্রতিদিন ছোট ছোট সঞ্চয় করে সেই ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা নিয়ে বাঁচে। এটা কোনো জাদু নয়, এটা শৃঙ্খলার ফল। আত্মশৃঙ্খলা একটি দক্ষতা, কোনো উপহার নয়। আর সবচেয়ে ভালো দিক হলো যে কেউ এটি গড়ে তুলতে পারে, কিন্তু এর জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিজের সাথে লড়াই করতে হবে। আপনাকে সেই ভেতরের কণ্ঠকে হারাতে হবে যা বলে আজ থাক, কাল থেকে শুরু করব। মনে রাখবেন, শৃঙ্খলা কষ্ট দেয়, কিন্তু অনুশোচনা তার চেয়ে অনেক বেশি কষ্টদায়ক। ওয়ার্কআউটের কষ্ট সাময়িক, কিন্তু অস্বাস্থ্যকর শরীরের অনুশোচনা স্থায়ী। সকালে তাড়াতাড়ি ওঠার কষ্ট সাময়িক, কিন্তু স্বপ্ন হারানোর অনুশোচনা স্থায়ী। তাই আসল প্রশ্ন এটা নয় যে শৃঙ্খলা কঠিন কিনা, আসল প্রশ্ন হলো আপনি কি অনুশোচনা সহ্য করতে পারবেন। এই বইয়ের যাত্রা আপনাকে আপনার ভেতরের শক্তি আনলক করার রোডম্যাপ দেবে। আপনি শিখবেন কিভাবে ছোট ছোট অভ্যাস থেকে বড় সাফল্য তৈরি করতে হয়, কিভাবে আপনার মনকে ডিস্ট্র্যাকশন থেকে রক্ষা করতে হয়, এবং কিভাবে আপনার ভয় এবং আলস্যকে নিয়ন্ত্রণ করে আপনার জীবনকে আয়ত্তে আনতে হয়। এখানে আপনি এমন রহস্য খুঁজে পাবেন যা শুধু আপনার প্রোডাক্টিভিটিই নয়, আপনার পুরো জীবন বদলে দেবে। এই যাত্রা সহজ হবে না, কিন্তু বিশ্বাস করুন, এর পুরস্কার আপনার কল্পনার চেয়েও অনেক বড়। আত্মশৃঙ্খলা আপনাকে সেই স্বাধীনতা দেবে যা প্রত্যেক মানুষ চায়, নিজের শর্তে জীবনযাপনের স্বাধীনতা। তাই প্রস্তুত হয়ে
হয়ে যান, কারণ আগামী অধ্যায়গুলোতে আমরা এমন এক যাত্রায় বের হব যা আপনাকে আপনার সবচেয়ে শক্তিশালী সংস্করণে নিয়ে যাবে। এমন এক যাত্রা যেখানে আপনি শুধু আপনার লক্ষ্যে পৌঁছাবেন না, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা যোদ্ধাকেও জাগিয়ে তুলবেন। মনে রাখবেন, আত্মশৃঙ্খলা কোনো খাঁচা নয়, এটি সেই মাস্টার কি যা আপনার জীবনের সমস্ত দরজা খুলে দেয়। আর যখন আপনি এটি আয়ত্ত করবেন, তখন আপনি বুঝবেন যে পৃথিবীতে আপনার জন্য কিছুই অসম্ভব নয়। আপনি যদি সত্যিই আপনার জীবনকে রূপান্তরিত করতে চান, তাহলে এই যাত্রার একটা ধাপও মিস করবেন না। অধ্যায় 1, উদ্দেশ্যের শক্তি। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, চোখ খুললেন, কিন্তু আপনার মনে এই প্রশ্নটিই বারবার ঘুরছে যে আমি এই সব কিছু কেন করছি। কতবার এমন হয় যে আমরা কাজ শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই মোটিভেশন উধাও হয়ে যায়, আমরা হারিয়ে যাই। এই কারণেই অনেক মানুষ কখনো তার জীবনে শৃঙ্খলা আনতে পারে না। কিন্তু যদি আপনার একটি উদ্দেশ্য থাকে, এমন একটি কারণ যা আপনার শিরায় আগুন জ্বালিয়ে দেয়, তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি কখনো হাল ছাড়বেন না। উদ্দেশ্য শুধু একটি সুন্দর শব্দ নয়, এটি সেই শক্তি যা আপনাকে বিছানা থেকে তুলে আনে যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে। এটি সেই কারণ যা আপনাকে এগিয়ে নিয়ে যায় যখন আপনার আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। শুধু একজন ম্যারাথন দৌড়বিদের কথা ভাবুন। শরীর ভেঙে পড়েছে, শ্বাস ভারী হয়ে গেছে, পায়ের ব্যথা অসহ্য হয়ে উঠছে, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে তার চোখ পড়ে তার সন্তানের উপর, যে হাত নেড়ে বলছে, বাবা তুমি পারবে। সেই মুহূর্তেই তার ভেতরে নতুন শক্তির জন্ম হয় এবং সে ফিনিশ লাইনের দিকে দৌড়ে যায়। কেন? একটা কারণের জন্যে। জীবনও ঠিক তেমনই, যতক্ষণ না আপনার কেন পরিষ্কার হবে, ততক্ষণ শৃঙ্খলা টিকবে না। মানুষ বলে আমার মধ্যে ধারাবাহিকতার অভাব, কিন্তু সমস্যা ধারাবাহিকতায় নয়, সমস্যা স্বচ্ছতার অভাবে। যদি আপনি আপনার উদ্দেশ্য না জানেন, আপনার মন কখনো পড়া ছেড়ে দেবে, কখনো জিম ছেড়ে দেবে, আবার কখনো কাজ অধুরা রেখে দেবে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য একদম পরিষ্কার হয়, আপনি প্রতিটি সিদ্ধান্তেই তার সাথে লেগে থাকবেন। ভাবুন, যদি আপনার জীবনের উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা হয়, তাহলে প্রথমবার ব্যর্থ হলেই আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আপনি আপনার পরিবারকে একটি ভালো ভবিষ্যৎ দিতে চান, তাহলে ব্যর্থতাও আপনাকে থামাতে পারবে না। উদ্দেশ্য এমন কিছু হওয়া উচিত যে আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, এমন একটি কারণ যে আপনাকে প্রতিদিন সকালে কাজ করতে বাধ্য করে। আর হ্যাঁ, এই উদ্দেশ্য যদি বড় হলেই চলবে না, এটি পরিস্থিতি হওয়া উচিত। এখন প্রশ্ন ওঠে, উদ্দেশ্য কিভাবে খুঁজে বের করতে হয়? উত্তরটা সহজ। নিজেকে জিজ্ঞেস করুন, কোন জিনিসটার জন্য লড়াই করা সার্থক? যদি আজ আমার জীবন শেষ হয়ে যায়, তাহলে আমার কি নিয়ে আফসোস থাকবে? আমি পেছনে কি রেখে যেতে চাই? এই প্রশ্নের উত্তরই আপনার ভেতরে সেই আগুন জ্বালিয়ে দেবে যা আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে তুলবে। আর একবার সেই আগুন জ্বলে উঠলে, শৃঙ্খলা আর সংগ্রাম মনে হবে না, এটি আপনার অভ্যাসে পরিণত হবে। মনে রাখবেন, আত্মশৃঙ্খলার যাত্রা কেবল একটি জায়গা থেকেই শুরু হয়, উদ্দেশ্যের শক্তি। যখন আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে, আপনি অপ্রতিরোধ্য হয়ে যাবেন, এমনকি যদি পুরো পৃথিবী আপনাকে থামাতে চায়। তাই আপনার হৃদয়ের গভীরে দেখুন এবং সেই কারণটি খুঁজে বের করুন যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, কারণ এটি একটি শৃঙ্খলাবদ্ধ এবং অসাধারণ জীবনের প্রথম ধাপ। অধ্যায় 2, মনকে নিয়ন্ত্রণ করুন, জীবনকে নিয়ন্ত্রণ করুন। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো বাইরের পৃথিবীর সাথে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই হয়? সকালে অ্যালার্ম বাজে, একটি কণ্ঠ বলে, ওঠো, আজ ওয়ার্কআউট করতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য একটি কণ্ঠ ফিসফিস করে বলে, আর একটু ঘুমিয়ে নাও, কাল থেকে শুরু করবে। এই মুহূর্তেই সবকিছু নির্ধারিত হয়ে যায়। সত্যিটা হলো, যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার পুরো জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তবে কোনো লক্ষ্যই আপনার জন্য খুব বড় হবে না। মন একটি তলোয়ারের মতো, যদি আপনি এটিকে ধারালো করেন, তবে এটি আপনাকে রক্ষা করবে এবং বিজয় এনে দেবে। কিন্তু যদি আপনি এটিকে ভোঁতা রেখে দেন, তবে এটি আপনারই ক্ষতি করবে। ভাবুন তো, আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন, ল্যাপটপ খোলা, কাজ করতে হবে, কিন্তু মন বারবার বলছে, ইনস্টাগ্রাম খোল, একটা ভিডিও দেখ, একটু বিশ্রাম নে। আপনি হার মেনে নিলেন, আর ধীরে ধীরে মন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। ফল হলো অসমাপ্ত কাজ, তীব্র অপরাধবোধ এবং আত্মবিশ্বাস কমে যাওয়া। কিন্তু কল্পনা করুন, যদি সেই একই মন আপনার আদেশ মেনে চলত। আপনি বললেন, ফোকাস কর, আর মন সাথে সাথে ফোকাস করলো। আপনি বললেন, ডিস্ট্র্যাকশন ছেড়ে দাও, আর মন কোনো দ্বিধা ছাড়াই আপনাকে কাজটি সম্পন্ন করতে সাহায্য করলো। জীবনটা বদলে যেত না? মনের নিয়ন্ত্রণ কোনো জাদু নয়, এটি অভ্যেস, এটি প্রশিক্ষণ। যেমন জিমে পেশি প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনি আপনার মনকেও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবার যখন আপনি প্রলোভন প্রতিরোধ করেন, প্রতিবার যখন আপনি ছোট ছোট সিদ্ধান্তে সঠিক পছন্দ করেন, তখন আপনার মন আরও শক্তিশালী হয়। মানুষ ভাবে শিশলা মানে বিধিনিষেধ, কিন্তু বাস্তবে শিশলা মানে স্বাধীনতা, আলস্য থেকে স্বাধীনতা, বিক্ষিপ্ত মন থেকে স্বাধীনতা, সেই দুর্বল কণ্ঠ থেকে স্বাধীনতা যা আপনাকে পেছনে টেনে ধরে। আপনার মন সেভাবেই কাজ করে যেভাবে আপনি তাকে অভ্যেসের মাধ্যমে শেখান। যদি আপনি সবসময় সহজ পথ বেছে নেন, মন তাতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যদি আপনি বারবার কঠিন পথ বেছে নেন, সঠিক সিদ্ধান্ত নেন এবং অস্বস্তি গ্রহণ করেন, তবে আপনার মন নিজেই আপনাকে সাফল্যের দিকে ঠেলে দেবে।
মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগুলো বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে আছে। আর সবচেয়ে বড় শক্তি হলো আপনার মনের নিয়ন্ত্রণ। যে ব্যক্তি তার মনকে জয় করে, তার কাছে কোনো চ্যালেঞ্জই অসম্ভব মনে হয় না। তা সে পরীক্ষার প্রস্তুতি হোক, বড় ব্যবসায়িক ঝুঁকি নেওয়া হোক, বা ব্যক্তিগত সংগ্রামের মুখোমুখি হওয়া হোক, মনের নিয়ন্ত্রণই আসল অস্ত্র। তাই প্রশ্ন হলো, আপনি কি আপনার মনকে আপনার প্রভু হতে দেবেন, নাকি আপনি তার প্রভু হবেন? কারণ যেদিন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, সেদিন থেকে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকবে। অধ্যায় ৩, আরামের শৃঙ্খল ভাঙুন। কল্পনা করুন, যদি আপনাকে দুটি পথ দেওয়া হয়। একটি পথ আরামের, নরম বিছানা, সহজ পছন্দ, তাৎক্ষণিক আনন্দ। অন্য পথটি কষ্টের, সকালে উঠা, কঠোর পরিশ্রম করা, ঘাম ঝরানো এবং প্রতিদিন অস্বস্তির মুখোমুখি হওয়া। আপনি কোন পথটি বেছে নেবেন? বেশিরভাগ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আরামের দিকে ছোটে। কিন্তু এখানেই আমাদের জীবনের আসল ট্র্যাজেডি লুকিয়ে আছে। কমফোর্ট জোন বা আরামের অঞ্চল ধীরে ধীরে আমাদের বন্দী করে ফেলে। এটি আমাদের একটি মসৃণ ভ্রম দেখায় যে সবকিছু ঠিক আছে, সবকিছু আরামে চলছে। কিন্তু সত্যিটা হলো, এই আরামের অভ্যেস আমাদের দুর্বল করে দেয়। ভাবুন তো, যখনই আপনি একটি ওয়ার্কআউট এড়িয়ে যান, যখনই আপনি আলস্যের কারণে কাজ ফেলে রাখেন, যখনই আপনি কঠিন সিদ্ধান্ত থেকে পালিয়ে যান, সেই মুহূর্তে আপনি আপনার মস্তিষ্ককে একটি সংকেত পাঠান যে সহজটাই সঠিক। আর ধীরে ধীরে এই সংকেতটি আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। কমফোর্ট জোন একটি অদৃশ্য জেলের মতো। আপনি বুঝতেই পারেন না যে আপনি আটকা পড়েছেন। বাইরে থেকে আপনাকে স্বাধীন মনে হয়, কিন্তু ভেতরে আপনি সেই অভ্যাসের বন্দী হয়ে যান। আর যে ব্যক্তি তার কমফোর্ট জোনের বন্দী হয়ে যায়, সে কখনো অসাধারণ জীবনযাপন করতে পারে না। এখন প্রশ্ন হলো, এর থেকে কিভাবে বের হওয়া যায়? উত্তরটা সহজ, অস্বস্তিকেই আপনার বন্ধু বানিয়ে নিন। প্রতিবার যখন আপনি কষ্টের মুখোমুখি হন এবং তবুও দৃঢ় থাকেন, আপনি সেই শৃঙ্খলটি ভাঙেন। প্রতিবার যখন আপনি আলস্যকে পরাজিত করে কাজ করেন, আপনি এক ধাপ ওপরে ওঠেন। আর প্রতিবার যখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, আপনি আপনার আসল শক্তি আবিষ্কার করেন। আপনার জীবনের সেই মুহূর্তগুলো মনে করুন, যখন আপনি সত্যি গর্বিত হয়েছিলেন। মনে হয় সারা রাত জেগে পরীক্ষা পাশ করা, মনে হয় জিমে প্রথম কঠিন লক্ষ্য অর্জন করা, বা মনে হয় কোনো ভয়কে জয় করা। সেই মুহূর্তগুলো কি সহজে এসেছিল? না, সেই মুহূর্তগুলো অস্বস্তি থেকেই জন্ম নিয়েছিল। এটাই সত্যি, উন্নতি কখনো কমফোর্ট জোনে হয় না। কমফোর্ট জোন শুধু আরাম দেয়, কিন্তু মহত্ব সবসময় অস্বস্তির বাইরেই পাওয়া যায়। তাই পরের বার যখন আপনার কাছে দুটি পছন্দ থাকবে, একটি সহজ এবং একটি কঠিন, মনে রাখবেন যে কঠিন পছন্দটাই সেই পথ যা আপনাকে শক্তিশালী, শৃঙ্খলিত এবং অসাধারণ করে তুলবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা সহজ নয়, কিন্তু যখন আপনি ছোট ছোট অস্বস্তির মুখোমুখি হবেন, আপনার মন এবং শরীর আরও শক্তিশালী হবে। আর একদিন সেই কঠিন পছন্দগুলো সহজ মনে হতে শুরু করবে। মনে রাখবেন, কমফোর্ট জোন একটি মিষ্টি বিষ। প্রথমে এটি ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার সম্পূর্ণ সম্ভাবনাকে মেরে ফেলে। আর আত্মশিষ্লার আসল শুরু তখনই হয়, যখন আপনি এই শৃঙ্খলগুলো ভেঙে আপনার আসল শক্তিকে জাগিয়ে তোলেন। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি আপনার কমফোর্ট জোনের বন্দী হয়ে থাকতে চান, নাকি আপনি সেই শৃঙ্খলগুলো ভেঙে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান? কারণ সত্যিকারের স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন আপনি আরামের শৃঙ্খল ভাঙেন। অধ্যায় ৪, ছোট ছোট জয়ের শিল্প। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কেন বড় স্বপ্নের দিকে এগোতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ি? কেন দীর্ঘযাত্রার মাঝপথে আমাদের মোটিভেশন ফুরিয়ে যায়? সমস্যাটা স্বপ্নে নয়, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা সবসময় গন্তব্যকে এত বড় দেখি যে পথটা ভয়ঙ্কর মনে হতে শুরু করে। কিন্তু যদি আমি বলি যে বড় গন্তব্যে পৌঁছানোর আসল রহস্য ছোট ছোট জয়ের মধ্যে লুকিয়ে আছে। শুধু কল্পনা করুন, আপনি একটি পাহাড়ে উঠছেন। যখন আপনি উপরে তাকান, চূড়াটি মেঘের মধ্যে লুকিয়ে আছে, এত দূরে যে আপনার সাহস ভেঙে যেতে শুরু করে। কিন্তু যদি আপনি কেবল পরবর্তী পদক্ষেপের উপর ফোকাস করেন, শুধু পরবর্তী পাথরের উপর পা রাখেন, তাহলে ধীরে ধীরে সেই পাহাড়টিও ছোট মনে হতে শুরু করবে। এটাই হলো ছোট ছোট জয়ের শিল্প। ছোট ছোট জয় হলো সেই জাদু যা প্রতিদিন আপনার আত্মবিশ্বাসকে রিচার্জ করে। যখন আপনি প্রতিদিন একটি ছোট লক্ষ্য পূরণ করেন, তখন আপনার মস্তিষ্ক একটি সংকেত পায় যে হ্যাঁ, আমি এটা করতে পারি। আর এই সংকেতটি ধীরে ধীরে একটি অদম্য বিশ্বাসে পরিণত হয়। মানুষ ভাবে যে সাফল্য একটি বড় লাফ, কিন্তু সত্যিটা হলো সাফল্য ছোট ধারাবাহিক পদক্ষেপ দিয়ে তৈরি। যেমন যদি আপনি প্রতিদিন 10 পৃষ্ঠা পড়েন, তাহলে এক বছরে আপনি 3650 পৃষ্ঠা পড়বেন, যার মানে কয়েক ডজন বই। যদি আপনি প্রতিদিন 20টি পুশ আপ করেন, তাহলে এক বছরে আপনি হাজার হাজার পুশ আপ করবেন। আর এই ছোট অভ্যেসটি আপনার শরীর এবং মনকে বদলে দেবে। ছোট জয়গুলো ছোট মনে হতে পারে, কিন্তু তাদের প্রভাব গভীর। কল্পনা করুন, কেউ জিমে যোগ দিয়েছে এবং ভাবছে আমার 6 প্যাক অ্যাবস চাই।
যদি সে শুধু অ্যাবসের উপর ফোকাস করে সে দ্রুত হাল ছেড়ে দেবে, কিন্তু যদি সে প্রতিদিন ছোট ছোট অগ্রগতি উদযাপন করে, আজ আমি 1 পাউন্ড ওজন কমিয়েছি, আজ আমার স্ট্যামিনা একটু বেড়েছে, তাহলে সে লেগে থাকবে এবং অবশেষে তার লক্ষ্যে পৌঁছাবে। এই ফর্মুলাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে, তা ক্যারিয়ার হোক, পড়াশোনা হোক, ব্যবসা হোক বা ব্যক্তিগত উন্নতি হোক। বড় জয় তাদেরই আসে যারা ছোট ছোট জয় সংগ্রহ করতে জানে। ছোট ছোট জয় আমাদের শেখায় যে সাফল্য জড়িত নয়, বরং একটি উত্তেজনায় যাত্রা, যেখানে প্রতিদিন আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনি আগের চেয়ে ভালো। এই ছোট বিজয়গুলোই সেই আগুন জ্বালিয়ে রাখে যা আপনাকে দীর্ঘমেয়াদে টিকে থাকার শক্তি নেয়। তাই পরের বার যখন আপনি একটি বড় স্বপ্নের দিকে এগোবেন, তখন শুধু চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকাবেন না। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন, সেগুলো অর্জন করুন এবং উদযাপন করুন, কারণ আসল জাদু সেই ধারাবাহিকতায় যা ছোট পদক্ষেপ থেকে জন্ম নেয়। মনে রাখবেন, ছোট ছোট জয়ই আসল শক্তি। তারা আপনার অভ্যেস বদলে দেয়, তারা আপনার ইতিচি বদলে দেয় এবং ধীরে ধীরে তারা আপনার পুরো জীবন বদলে দেয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন একটি ছোট জয় অর্জন করার। তা 1 ঘন্টা পড়াশোনা করা হোক, একটা নতুন স্কিল শেখা হোক, বা শুধু 1 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো হোক। এই ছোট পদক্ষেপগুলোই আপনার বড় সাফল্যের গল্প লিখবে। আর অবশেষে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, আপনি দেখবেন যে সেই ছোট ছোট জয়গুলোই আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি পৌঁছানোর স্বপ্ন দেখতেন। এটাই হলো ছোট ছোট জয়ের শিল্প। অধ্যায় 5, বিক্ষিপ্ত মনের ওপর ফোকাস। শুধু ভাবুন, আপনি একটি ঘরে বসে আছেন, আপনার সামনে একটি বই খোলা আছে বা আপনার ল্যাপটপে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট চলছে। আপনি মনোযোগ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ একটি ফোনের নোটিফিকেশন এলো আর আপনার মনোযোগ অন্যদিকে চলে গেল। আপনি ভাবলেন, আমি শুধু 1 মিনিটের জন্য দেখব, কিন্তু সেই 1 মিনিট ধীরে ধীরে 1 ঘন্টায় পরিণত হলো। আর যখন আপনি ফিরে এলেন, আপনার মন খালি, শক্তি শেষ এবং আপনি অপরাধ বোধে পূর্ণ। এটা শুধু আপনার গল্প নয়, এটা আজকের পুরো প্রজন্মের গল্প। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ডিস্ট্র্যাকশন বা বিক্ষিপ্ততা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া, অন্তহীন নোটিফিকেশন, ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন গেম, এ সব কিছুই আমাদের মনোযোগ গ্রাস করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বিক্ষিপ্ততার পুতুল হয়ে থাকব, নাকি আমরা আমাদের ফোকাসের শক্তি ফিরিয়ে নেব? ফোকাস কোনো ছোট জিনিস নয়, এটি সেই সুপার পাওয়ার যা একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। যে ছাত্র প্রতিদিন 2 ঘন্টা গভীর ফোকাসের সাথে পড়াশোনা করে, তার ফলাফল সেই ছাত্রের চেয়ে অনেক এগিয়ে থাকবে যে ছাত্র 6 ঘন্টা পড়াশোনা করে কিন্তু বারবার তার ফোন চেক করে। যে ব্যবসায়ী বিক্ষিপ্ততা থেকে দূরে থাকে এবং তার কৌশলে মনোযোগ দেয়, সে অন্যদের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায়। বিক্ষিপ্ততা আপনাকে সব সময় সহজ আনন্দ দেবে, কিন্তু ফোকাস আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য দেবে। আর এটাই আসল খেলা। আপনি কি স্বল্পমেয়াদী মজার পেছনে ছোটেন, নাকি আপনি দীর্ঘমেয়াদী বিজয়ের জন্য প্রস্তুত? এখন কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা বিশুদ্ধ ফোকাসের অনুশীলন করেন, আপনার ফোন ছাড়া, নোটিফিকেশন ছাড়া, শুধু আপনার লক্ষ্যের উপর ফোকাস করে, ধীরে ধীরে আপনার মস্তিষ্ক প্রশিক্ষিত হবে এবং আপনি তাদের কাতারে যোগ দেবেন যাদের জন্য অসম্ভব সম্ভব হয়ে যায়। ফোকাস অর্জনের প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। এটা বোঝা যে বিক্ষিপ্ততা শুধু আপনার সময় চুরি করে না, এটি আপনার শক্তি, আপনার সৃজনশীলতা এবং আপনার আত্মবিশ্বাসও গ্রাস করে। প্রতিবার যখন আপনি আপনার ফোন তোলেন, আপনি আপনার মস্তিষ্ককে একটি সংকেত পাঠান যে আপনি নিয়ন্ত্রণে নেই, আর এই অভ্যাসটি আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু যখন আপনি সিদ্ধান্ত নেন যে এখন থেকে আপনার মন আপনার আদেশ মেনে চলবে, আপনি একজন গেম চেঞ্জার হয়ে ওঠেন। আপনি সিদ্ধান্ত নেন কখন ফোন চেক করবেন, কখন কাজ করবেন এবং কখন বিশ্রাম নেবেন। আর এই ভারসাম্য থেকেই শৃঙ্খলা জন্মায়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা তারা নন যারা সবচেয়ে বেশি ব্যস্ত, তারা হলেন তারা যারা সবচেয়ে বেশি ফোকাসড। তারা বিক্ষিপ্ততাকে জয় করেছেন, এ কারণেই তারা তাদের জীবনকে জয় করেছেন। তাই আজই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, যখনই কোনো বিক্ষিপ্ততা আপনাকে টানবে, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার লক্ষ্যের যোগ্য? যদি উত্তর না হয়, তবে তা ছেড়ে দিন। কারণ প্রতিবার যখন আপনি একটি বিক্ষিপ্ততা ছেড়ে দেন, আপনি আপনার ফোকাসকে আরও শক্তিশালী করেন। আর যখন আপনার ফোকাস শক্তিশালী হয়ে যায়, তখন আপনার গতি, আপনার উৎপাদনশীলতা এবং আপনার সাফল্য যে কাউকে অবাক করে দিতে পারে। তাই মনে রাখবেন, জীবনের আসল শক্তি সেখানেই লুকিয়ে আছে যেখানে আপনি আপনার মনোযোগ রাখেন। বিক্ষিপ্ততা আপনাকে সবসময় ঘিরে ধরার চেষ্টা করবে, কিন্তু বিজয়ী সেই হয় যে ফোকাসকে বেছে নেয়। অধ্যায় 6,
কষ্ট এবং ত্যাগকে আলিঙ্গন করা। কল্পনা করুন যদি জীবনটা শুধু আরাম, মজা এবং সহজ পছন্দেই ভরা থাকত, তাহলে কি কোনো মানুষ কখনো মহান হতে পারত? ইতিহাস সাক্ষী, যেই অসাধারণ হয়েছে তাদের গল্পে সবসময় একটি সাধারণ জিনিস ছিল, কষ্ট এবং ত্যাগ। আমরা সবাই কষ্ট থেকে পালিয়ে যেতে চাই, কেউ এটা অনুভব করতে চায় না, কিন্তু সত্যিটা হলো কষ্টই সেই শিক্ষক যা আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। যদি আপনি জিমে পেশি তৈরি করতে চান, আপনাকে কষ্ট সহ্য করতে হবে। যদি আপনি পরীক্ষায় প্রথম হতে চান, আপনাকে রাত জাগতে হবে। যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, আপনাকে কিছু আরাম এবং আনন্দ ত্যাগ করতে হবে। কষ্ট এবং ত্যাগ হলো সেই মুদ্রা দিয়ে সাফল্য কেনা হয়। এমন একজন ব্যক্তির কথা ভাবুন যে প্রতিদিন তার লক্ষ্যের জন্য ঘুম ত্যাগ করে, বিনোদন ছেড়ে দেয় এবং নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে। বাইরে থেকে মানুষ বলে, ও এত কষ্ট কেন করছে? কিন্তু কয়েক বছর পর সেই একই ব্যক্তি সেই একই মানুষদের চেয়ে অনেক এগিয়ে যায়। কেন? কারণ সে কষ্টকে আলিঙ্গন করেছিল আর ত্যাগকে গ্রহণ করেছিল। কষ্ট আপনাকে ভাঙে না, এটি আপনাকে গড়ে, কিন্তু শর্ত হলো আপনাকে এটিকে আলিঙ্গন করতে হবে। প্রতিবার যখন আপনি একটি সংগ্রামের মুখোমুখি হন এবং তবুও এগিয়ে যান, আপনি আপনার ভিতরে একটি নতুন শক্তি আবিষ্কার করেন, আর এই শক্তি আপনার পরিচয় বদলে দেয়। ত্যাগ করা সহজ নয়। বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে দেওয়া, প্রিয় শো এড়িয়ে যাওয়া, গভীর রাতে স্ক্রলিং বন্ধ করা, এগুলো সবই ছোট ছোট ত্যাগ, কিন্তু এগুলো থেকেই শৃঙ্খলা তৈরি হয়। মানুষ সবসময় শর্টকাট খোঁজে, কিন্তু সত্যিটা হলো কোনো শর্টকাট নেই। কষ্টকে এড়ানো যায় না, ত্যাগকে এড়ানো যায় না। যদি আপনি সংগ্রাম থেকে পালান, আপনি সাফল্য থেকেও পালান। কিন্তু এখানে একটি জাদুকরী সত্য লুকিয়ে আছে। যখন আপনি কষ্ট এবং ত্যাগকে আলিঙ্গন করেন, ধীরে ধীরে সেই জিনিসগুলোই আপনার শক্তি হয়ে ওঠে। জিমের কষ্ট আপনাকে আনন্দ দিতে শুরু করে, পড়াশোনার ত্যাগ আপনাকে গর্ব দিতে শুরু করে, শৃঙ্খলার অসুবিধে আপনাকে স্বাধীনতা দিতে শুরু করে। তাই পরের বার যখন আপনি কোনো অস্বস্তি বা ত্যাগের সামনে দাঁড়াবেন, তখন পালাবেন না। নিজেকে বলুন, এটাই আমার সাফল্যের মূল্য এবং আমি তা দিতে প্রস্তুত। মনে রাখবেন, যত বড় স্বপ্ন তত বড় কষ্ট এবং তত বড় ত্যাগের প্রয়োজন। কিন্তু যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন এবং পেছনে ফিরে তাকাবেন, তখন সেই সমস্ত সংগ্রামই আপনার সবচেয়ে বড় বিজয়ে পরিণত হবে। তাই জিজ্ঞেস করুন, আপনি কি শুধু একটি সহজ জীবন চান, নাকি একটি অর্থমূলক জীবন? কারণ অর্থমূলক জীবন কেবল তাদেরই দেওয়া হয় যারা কষ্ট এবং ত্যাগকে আলিঙ্গন করে। অধ্যায় 7, ধারাবাহিকতাই রাজা। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমরা সবাই খুব উৎসাহ নিয়ে শুরু করি? তা নতুন বছরের সংকল্প হোক, জিমে যোগ দেওয়া হোক, বা একটি নতুন অভ্যাস গ্রহণ করা হোক, শুরুটা সবসময় ধামাকেদার হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই শক্তি উধাও হয়ে যায়, আর তারপর আমরা আবার যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। আসল গেমটা শুরু করার নয়, আসল গেমটা হলো লেগে থাকার। আর এখানেই পৃথিবীর বিজয়ী এবং হাল ছেড়ে দেওয়া মানুষদের মধ্যে পার্থক্য তৈরি হয়। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হয়তো বিরক্তিকর মনে হতে পারে। প্রতিদিন একই কাজ বারবার করা, কোনো উত্তেজনা নেই, কোনো গ্ল্যামার নেই, কিন্তু এই বিরক্তিকর জিনিসটাই সেই জাদু তৈরি করে যা জীবন বদলে দেয়। কল্পনা করুন যদি একজন কৃষক একটি বীজ পুঁতে পরের দিনই গাছ গজানোর আশা করে, কি হবে? সে হতাশ হবে। কিন্তু যে কৃষক প্রতিদিন জল দেয়, রোদ ঠান্ডা সহ্য করে এবং ধৈর্য ধরে, সেই একদিন ফল পায়। ধারাবাহিকতা ঠিক তেমনই। ছোট ছোট প্রচেষ্টা যা প্রতিদিন পুনরাবৃত্তি করা হয়, তা বিশাল ফলাফল তৈরি করে। আপনি প্রতিদিন একটু একটু প্রচেষ্টা করেন, আর এই প্রচেষ্টা জমতে জমতে একদিন জীবন পরিবর্তনকারী ফলাফলে পরিণত হয়। কিন্তু সমস্যা হলো আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক ফল চায়। আমরা 10 দিন জিমে যাওয়ার পরেই 6 প্যাক অ্যাপস চাই। আমরা 1 সপ্তাহ পড়াশোনা করেই টপার হতে চাই। কিন্তু বাস্তবতা হলো ধারাবাহিকতা ছাড়া ফল কখনো আসে না। এবার কল্পনা করুন যদি আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা একটি দক্ষতার উপর সময় দেন। আপনি আজ ফল দেখতে পাবেন না, কালও না, কিন্তু 6 মাস পর, 1 বছর পর আপনি সেই দক্ষতা একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন। আর এটাই ধারাবাহিকতার আসল শক্তি। ধারাবাহিকতা আমাদের শৃঙ্খলার মূলের সাথে যুক্ত করে। যখন আপনি প্রতিদিন একটি ছোট পদক্ষেপে লেগে থাকেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। আপনি বিশ্বাস করতে শুরু করেন, হ্যাঁ আমি এটা করতে পারি। আর এই বিশ্বাসই আপনাকে দীর্ঘমেয়াদী বিজয়ী করে তোলে। এটা সত্যি যে ধারাবাহিকতা কঠিন। আপনাকে একঘেয়েমি মুখোমুখি হতে হবে, প্রলোভন
প্রতিরোধ করতে হবে এবং অনেক সময় যখন আপনার হৃদয় হাল ছেড়ে দিতে চাইবে তখন নিজেকে ঠেলতে হবে। কিন্তু মনে রাখবেন, প্রতিবার যখন আপনি হাল ছাড়েন না, আপনি আপনার চরিত্রকে শক্তিশালী করেন। ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়, এর মানে হলো বারবার পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানো এবং একই কাজ আবার করা। কারণ বিজয়ী তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লেগে থাকে। তাই যদি আপনি আপনার জীবন বদলাতে চান, তবে বড় বড় পরিকল্পনা এবং তাৎক্ষণিক মোটিভেশনের ওপর নির্ভর করবেন না। শুধু প্রতিদিন একটি ছোট্ট পদক্ষেপ নিন এবং তা পুনরাবৃত্তি করতে থাকুন। কারণ আসল রাজা, আসল শক্তি এবং আসল সাফল্য তাদেরই কাছে যায় যারা বুঝেছে যে ধারাবাহিকতাই রাজা। অধ্যায় 8, দৃশ্যমান করা। আপনি কি কখনো ভেবেছেন যে আমরা সবাই জীবনে কি চাই? যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি, তবে বেশিরভাগ মানুষই বলবে স্বাধীনতা। স্বাধীনভাবে বাঁচা, নিজের নিয়ম মেনে চলা, নিজের স্বপ্নকে ধাওয়া করা, এমন এক জীবনযাপন করা যেখানে আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। স্বাধীনতা এমন কিছু নয় যা সহজে আসে। স্বাধীনতা কেবল তাদেরই দেওয়া হয় যারা শৃঙ্খলা দিয়ে তাদের জীবনকে আয়ত্ত করেছে। এটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আমরা ভাবি শৃঙ্খলা মানে বিধিনিষেধ, নিয়ম, ত্যাগ এবং একটি বিরক্তিকর রুটিন। কিন্তু বাস্তবে শৃঙ্খলা হলো সেই চাবি যা আমাদের চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে যায়। ভাবুন তো, যদি আপনার মন অনিয়ন্ত্রিত থাকে, আপনি প্রতিটি বিক্ষিপ্ততায় আটকে যান, আপনি প্রতিটি প্রলোভনে হার মানেন এবং আপনি সবসময় তাৎক্ষণিক আনন্দ বেছে নেন, তখন কি আপনি স্বাধীন? না, আপনি আসলে আপনার অভ্যেস এবং দুর্বলতার দাস। কিন্তু যখন আপনি শৃঙ্খলা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করেন, আপনি সিদ্ধান্ত নেন কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন এবং কখন উপভোগ করবেন। আর এটাই সত্যিকারের স্বাধীনতা। এমন এক জীবন যেখানে আপনি প্রভু, আপনার অভ্যেস নয়। এমন একজন ছাত্রের কথা ভাবুন যে প্রতিদিন শৃঙ্খলা নিয়ে পড়াশোনা করে। প্রথমে মনে হয় সে নিজের উপর বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু কয়েক বছর পর সেই একই শৃঙ্খলা তাকে সেই কেরিয়ার, সেই সুযোগ এবং সেই জীবনধারা দেয় যা অন্যদের কাছে নেই। এখন সে স্বাধীন, তার পছন্দ নিয়ে, তার স্বপ্ন নিয়ে। বা এমন একজন ব্যক্তির কথা ভাবুন যে শৃঙ্খলা নিয়ে টাকা জমায়, সে পার্টি মিস করে, বিলাসিতা এড়িয়ে চলে, কিন্তু কয়েক বছর পর সেই একই শৃঙ্খলা তাকে আর্থিক স্বাধীনতা দেয়। এখন সে সিদ্ধান্ত নিতে পারে কোথায় থাকবে, কি কিনবে, কিভাবে বাঁচবে। এর মানে হলো শৃঙ্খলা স্বল্প মেয়াদে একটি বিধিনিষেধের মতো মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে জীবনের সবচেয়ে বড় শক্তি দেয়, স্বাধীনতা। তাই যদি আপনি সত্যিই স্বাধীন হতে চান, তবে আপনাকে প্রথমে নিজেকে নিয়মের অধীনে আনতে হবে। আপনাকে প্রথমে নিজের ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে হবে। কারণ যখন আপনি শৃঙ্খলা গ্রহণ করেন, আপনি আপনার জীবনের স্টিয়ারিং হুইল নিজের হাতে নিয়ে নেন। মনে রাখবেন, যে ব্যক্তি শৃঙ্খলা থেকে পালায় সে সবসময় অন্যের নিয়মে বাঁচে, কিন্তু যে ব্যক্তি শৃঙ্খলাকে আলিঙ্গন করে সে তার নিজের দুনিয়া তৈরি করে। তাই এই চূড়ান্ত সত্যটি বুঝুন, আত্মশৃঙ্খলা কোনো শাস্তি নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। এটি আপনার অভ্যেস বদলে আপনার পরিচয় গড়ে তোলে। আর অবশেষে এটি আপনাকে তাই দেয় যা আপনি সব সময় চেয়েছেন, সত্যিকারের স্বাধীনতার জীবন। সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি ক্ষণিকের আনন্দের দাস হয়ে বাঁচতে চান, নাকি আপনি শৃঙ্খলাকে আলিঙ্গন করে সেই জীবনযাপন করতে চান যা আপনার হৃদয় সবসময় চেয়েছে? কারণ মনে রাখবেন, সত্যিকারের স্বাধীনতা কেবল সেই পায় যে বুঝেছে শৃঙ্খলা স্বাধীনতার দিকে নিয়ে যায়। উপসংহার: এই পুরো যাত্রা আমাদের একটি গভীর সত্য শেখায়। আত্মশৃঙ্খলা কোনো নিয়মকানুন নয়, কোনো শাস্তি নয় বা কোনো বিরক্তিকর রুটিনও নয়। আত্মশৃঙ্খলা আসলে সেই শক্তি যা আপনার জীবনকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করতে পারে। আমরা শিখেছি কিভাবে উদ্দেশ্য আমাদের দিক নির্দেশনা দেয়, কিভাবে মনের নিয়ন্ত্রণ আমাদের বিক্ষিপ্ততা থেকে বাঁচায়, কিভাবে কমফর্ট জোনের শৃঙ্খল ভাঙা আমাদের উন্নতির দিকে নিয়ে যায়, কিভাবে ছোট ছোট জয় আমাদের প্রতিদিন শক্তিশালী করে, কিভাবে ফোকাস আমাদের শক্তিকে সঠিক জায়গায় প্রবাহিত করে, কিভাবে কষ্ট এবং ত্যাগ আমাদের সাফল্যের মূল্য দিতে শেখায়, কিভাবে ধারাবাহিকতা আমাদের অজেয় করে তোলে এবং কিভাবে শেষে শৃঙ্খলা আমাদের চূড়ান্ত পুরস্কার দেয়, স্বাধীনতা। এখন প্রশ্ন এটা নয় যে আপনি শৃঙ্খলা শিখতে পারবেন কিনা, একমাত্র প্রশ্ন হলো আপনি কি এর জন্য প্রস্তুত? কারণ অন্য কেউ আপনার জীবন বদলাতে আসবে না। এই দায়িত্ব শুধুমাত্র এবং সম্পূর্ণরূপে আপনার। মনে রাখবেন, প্রতিবার যখন আপনি নিজের উপর জয়ী হন, আপনি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেন। আর একদিন এই ছোট ছোট পদক্ষেপগুলো একত্রিত হয়ে আপনার স্বপ্নের জীবন তৈরি করবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি আর আপনার অভ্যেস, আলস্য এবং বিক্ষিপ্ততার দাস হবেন না।
আপনি নিজের প্রভু হবেন, কারণ যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনবেন তখন পুরো দুনিয়া আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটাই আত্মশৃঙ্খলার আসল রহস্য। এই বইটি আমাদের শেখায় যে আত্মশৃঙ্খলা কোনো শাস্তি নয়, বরং এটি সেই শক্তি যা একটি উদ্দেশ্য খুঁজে পেতে, মনকে নিয়ন্ত্রণ করতে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে যায়। এই ছিল হাউ টু মাস্টার সেলফ ডিসিপ্লিন বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলায়।